সলভ করেছিস আগের দিনের এবিসির যে প্রবলেমগুলো? যদি পড়েছিস খুব ভালো, যদি না পড়েছিস পড়ে নিস এই উইকটা, নেক্সট উইকে তাহলে ওগুলো একবার ডিসকাস করে দেবো, ঠিক আছে? আর আজকে হচ্ছে তোদের ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বা এইচএইচএস ফুল ফর্ম কি? এইচএইচএস বলে একটা টার্ম, হাইপার অসমোলারটা আগে না তার আগে এইচটা কি? হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট, বা ওই হং করলে কমা, ঠিক আছে? ডিকে পেশেন্ট দেখেছিস তোরা এমার্জেন্সিতে? কি হয় জেনারেলি? ডিকে মানে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, তাই তো? নেম ইটসেলফ ডেসক্রাইবস দ্য ক্লিনিক্যাল ফিচার্স। ডায়াবেটিক মানে কি? পেশেন্ট ডায়াবেটিক থাকবে, কি হবে? হাইপার গ্লাইসেমিয়া, মানে সিবিজি অনেক হাই হবে। কতটা হাই হতে পারে? মোর দ্যান 250, ঠিক আছে? মোর দ্যান 250। আর কিটোঅ্যাসিডোসিস, কিটো মানে কিটোন বডি। কি কি কিটোন বডি আছে? অ্যাসিটোন, অ্যাসিটোঅ্যাসিটেট আর বিটা হাইড্রক্সি বিউটারেট। বেশ, তাহলে কিটোন বডি আমরা পাবো কোথায় পেতে পারি? ইউরিনে, আর ব্লাডেও পাবো, ইউরিনেও পাবো, তাই তো? আর কি হবে? অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস হবে। কি টাইপের অ্যাসিডোসিস হয় একদিন পড়েছিলাম? মেটাবলিক অ্যাসিডোসিস। সেটা কি হাই অ্যানায়ন গ্যাপ হবে না নর্মাল অ্যানায়ন গ্যাপ হবে? হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক। আচ্ছা, তোদের আগের দিন আমি এবিজির কিভাবে ইন্টারপ্রিট করতে হয় সেইগুলো পড়িয়েছিলাম, মানে এটাই ইম্পর্টেন্ট, বাকিটা তো তোরা মুখস্থ করেও করতে পারবি যে কোনটার কি কজ হয়, ঠিক আছে? লাইক হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, কজগুলো পড়ে নিস, ঠিক আছে? আর মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যান্ড অ্যালকালোসিস, মোটামুটি 4-5টা কজ মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ এক্সামের সময় তোদের এগুলো জিজ্ঞেস করবে। তো ডিকেতে কি হয়? হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস থাকে এখানে। সো ডায়াবেটিক মানে হাইপারগ্লাইসেমিয়া থাকবে মোর দ্যান 250। কিটো মানে কিটোন বডি উইল বি প্রেজেন্ট ইন ডিপস্টিক টেস্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোদের বলে দিই, আমরা যখন কিটোন বডি ইউরিনে বললি তোরা, ইউরিনে পেতে পারি, ব্লাডেও পেতে পারি। সো হুইচ মেথড ইজ রিলায়েবল, মানে কোনটা দেখে আমরা করব? জেনারেলি আমরা ইউরিনেই করি, তাই তো? কিন্তু এখানে কি হয়, নর্মালি যে তোর ডিকে পেশেন্টগুলোর আমরা ব্লাডে হচ্ছে বিটা হাইড্রক্সি বিউটারেট, দিস ইজ দ্য মেন অ্যাসিটোন আর কি, মানে কিটোন বডি, দিস ইজ দ্য মেন কিটোন বডি, ঠিক আছে? বিটা হাইড্রক্সি বিউটারেটটা এলিভেট হলে আমরা বলবো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। অনেক সময় কি হয়, অ্যাসিটোন বা অ্যাসিটোঅ্যাসিটেটটা প্রেজেন্ট থাকে না, বা অনেক সময় লেট রাইজ করে, ঠিক আছে? ওই জন্য অন অ্যাডমিশন তুই ইউরিনের ডিপস্টিক একটা টেস্ট করলি, দেখা গেল যে নেগেটিভ, নেগেটিভ হতে পারে। তুই যদি সেটা ব্লাডে আমরা কিটোন বডিটা দেখি, ব্লাডে যদি আমরা বিটা হাইড্রক্সি বিউটারেটটা দেখি, তখন দেখা যাবে যে ব্লাডে পজিটিভ আছে। সো ইউরিন কিটোন বডি ইজ নট অলওয়েজ এ রিলায়েবল মেথড টু ডিটেক্ট কিটোঅ্যাসিডোসিস, ঠিক আছে? কারণ কি, অনেক সময় অ্যাসিটোন বা অ্যাসিটোঅ্যাসিটেট, যেটা আমরা কি হয়, তোরা বায়োকেমিস্ট্রিতে পড়েছিস তো, কি হয় এটা? সোডিয়াম নাইট্রোপ্রোসাইড রিয়াকশন হয়, সেখানে একটা কালার চেঞ্জ হয় ডিপস্টিকে। তো সেটা যদি মানে থ্রেশহোল্ডে থেকে কম থাকে অ্যাসিটোঅ্যাসিটেটটা, তখন অনেক সময় নেগেটিভ আসে ইউরিন ডিপস্টিকটা। ওই জন্য ব্লাড কিটোন বডি মেজারমেন্ট ইজ অলওয়েজ রিলায়েবল দ্যান ইউরিন ডিপস্টিক মেথড, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে। তো কি হয়, পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে, এখানে দেখ একটা সিনারিও দেওয়া আছে, 26-year-old ফিমেল, টাইপ 1 ডায়াবেটিস। আচ্ছা, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসটা কাদের বেশি হয়, টাইপ 1 না টাইপ 2? মেনলি টাইপ 1, বাট টাইপ 2 ডায়াবেটিক্স ক্যান প্রেজেন্ট উইথ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড এইচএইচএসটা টাইপ 2 বেশি হয়, ঠিক আছে? কিন্তু এরকম নয় যে টাইপ 2 হবে টাইপ 1 এর হবে না, এরকম কোনো গল্প নেই। কি হয় ডিফারেন্সটা বল কেউ একজন, ডিকে আর এইচএইচএস ডিফারেন্সটা কি? কিটোন বডি পাওয়া যায় না, এক্স্যাক্টলি। আর সুগারটা অনেক বেশি থাকবে এখানে, যেমন হ্যাঁ এখানে যেমন 250, মোর দ্যান 250 আমরা পাই, ওখানে মোর দ্যান 350, অ্যারাউন্ড 800, ইভেন 1000 অবধি হতে পারে, ঠিক আছে? আর কি হবে, এখানে যেটা আমরা পাই কিটো অ্যাসিডোসিস, মানে অ্যাসিডোসিসের যে ফিচার্স আমরা এবিজিতে পাবো, লাইক পিএইচটা কম থাকবে, বাইকার্ব কম থাকবে, সেখানে ওগুলো নর্মাল থাকবে। আর যদি আমরা সিরাম অসমোলালিটি চেক করি, তাহলে সেখানে অসমোলালিটি উইল বি হাই। নর্মাল অসমোলালিটি কত? 280 to 300, তো সেখানে দেখা গেছে অনেক সময় 350 to 400 অবধি চলে যায়।
অসমোলারিটি। সো এইচএইচএস এ এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ডিকে অ্যান্ড এইচএইচএস। লিখতে পারবি তো? মোটামুটি মেন ফর্মুলা হচ্ছে এখানে কিটো অ্যাসিডোসিসের কোনো ফিচার্স থাকবে না, আর সুগারটা অনেক বেশি থাকবে, হাইপার অসমোলারিটি হবে, মানে অসমোলার এটা বেশি হবে যদি ব্লাডে আমরা দেখি, মোর দ্যান 350 380 এরকম থাকে। ঠিক আছে, বোঝা গেল ডিফারেন্স? বেশ, তো এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিক অন ইররেগুলার মেডিকেশন অ্যাডমিটেড উইথ nausea, vomiting, pain in abdomen. On examination, patient is restless, BP is on lower side, CVG is around 350, respiratory rate will বেশি আছে আর কি, এটা লেখা ভুল হয়েছে, রেসপিরেটরি রেটটা বেশি, ট্যাকিপনিক, পেশেন্ট ইজ ট্যাকিপনিক, ডিহাইড্রেটেড অ্যান্ড ডিফিউজ, হ্যাঁ চলে, ডিফিউজ অ্যাবডোমিনাল টেন্ডারনেস ইজ প্রেজেন্ট, আইপিএস প্রেজেন্ট। সো কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে এটা? আইপিএস প্লাস মানে প্রেজেন্ট, ইন্টারস্টিশিয়াল পেরিস্টলটিক সাউন্ড, আইপিএস। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে এটা বল? ল্যাকটিক অ্যাসিডোসিস ক্যান বি, বাট সুগার ইজ হাই, সুগার ইজ ভেরি হাই, দেখ ঠিক আছে, 352 দেওয়া আছে, বিপি কম, ডিহাইড্রেশন আছে, তো মোর লাইকলি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ইজ এ ডিফারেন্সিয়াল। অ্যানাদার ইজ এইচএইচএস, সেটা আমরা অসমোলারিটি টেস্ট করে না করে বলতে পারবো না, বা উইদাউট এবিজি বলা খুব মুশকিল। ঠিক আছে, তো ডিকে একটা হতে পারে, একটা হাইপারসমোলার স্টেট, হাইপারগ্লাইসেমিক হাইপারসমোলার স্টেট একটা হতে পারে। ঠিক আছে, দুটো কন্ডিশন। আর কি হতে পারে? একটা এরকম একটা পেশেন্ট পেইন অ্যাবডোমেন নিয়ে এসছে, ভমিটিং হচ্ছে, আর কি হতে পারে? আর কি হতে পারে? ডিকে তো সবাই বললো, ডিকেই তো টপিক, আর কি হতে পারে বল? প্যানক্রিয়াটাইটিস হতে পারে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে, তাই তো? হতে পারে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে মোটামুটি তোদের ডিফারেন্সিয়াল। আচ্ছা, আর একটা জিনিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে অ্যামাইলেজ লাইপেজ বেশি থাকে, এটা সবাই জানিস, অ্যামাইলেজ ইজ নন স্পেসিফিক, লাইপেজ ইজ মোর স্পেসিফিক, তাই তো? কিন্তু অনেক সময় ডিকে পেশেন্টদেরও দেখবি অ্যামাইলেজটা বেশি আসে, এখানে একটা কনফিউশন হয় যে এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস না ডিকে। ঠিক আছে, তোদের তখন লাইপেজ আমরা মোর স্পেসিফিক যেগুলো লাইপেজ করবো, প্লাস আদার যে ইনভেস্টিগেশনগুলো আছে, সিটি অ্যাবডোমেন বা ইউএসজি হোল অ্যাবডোমেন, সেগুলো দেখে আমরা ডিফারেন্সিয়েট করি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। কি হয়? ডায়াবেটিক অ্যাসিডোসিস ইজ অ্যাকিউট মেজর লাইফ থ্রেটনিং কমপ্লিকেশন। তা তো কমপ্লিকেশন, ডায়াবেটিসের কিছু কিছু কমপ্লিকেশন আছে, অ্যাকিউট কমপ্লিকেশন কিছু, ডিলেড অর লেট কমপ্লিকেশনস। কি হাইপোগ্লাইসেমিয়া? ডায়াবেটিসের কমপ্লিকেশন, হ্যাঁ সেগুলো ডিলেড কমপ্লিকেশনস, তাই তো? রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, দ্যাট আর ডিলেড, এটা হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশন। ঠিক আছে, কিভাবে প্রেজেন্ট করে পেশেন্ট? যেটা বললাম তোর, হ্যাঁ বল কি বলছিস? হ্যাঁ হ্যাঁ বল। আর আর পেন অ্যাবডোমেন থাকে, পেন অ্যাবডোমেন থাকে, নজিয়া, ভমিটিং থাকতে পারে। পেন অ্যাবডোমেন ডিউ টু সাম ইনফ্লামেটরি মার্কার্স, এখানে তোর পেনটা বেশি হয়। কুসমাল রেসপিরেশন বলে এটা, তাই তো? কেন হয় বল তো, কি কুসমাল রেসপিরেশনটা কি, কেন হয়? না ওটা তো অর্ডার একটা পাবি, কুসমাল রেসপিরেশন, হোয়াট ইজ কুসমাল রেসপিরেশন? হ্যাঁ, হাইপার ভেন্টিলেশন হবে। কি হয়? অ্যাসিডোসিস হয়, আগের দিন যেটা বলছিলাম তোদের, অ্যাসিডোসিসটাকে কম্পেনসেট করার জন্য কি করবে পেশেন্ট? হাইপার ভেন্টিলেট করবে, মানে পিসিও2 ওয়াশ আউট হবে। ঠিক আছে, পিসিও2 ওয়াশ আউট হলে কি হবে? পেশেন্ট হাইপার ভেন্টিলেট করবে, সেটা কি হবে? একটা ডিপ ব্রিদিং হবে, দ্যাট ইজ কল্ড কুসমাল রেসপিরেশন, আদার কিছু না। ঠিক আছে, ডিপ এবং লেবার্ড ব্রিদিং বলে, দ্যাট ইজ কুসমাল ব্রিদিং। ঠিক আছে, আর কি হবে? নিউরোলজিক্যাল কোনো সিমটমস হতে পারে, নিউরোলজিক্যাল সিমটমস, সিজার হতে পারে, হাইপারগ্লাইসেমিয়া খুব যদি বেশি থাকে হতে পারে, পেশেন্ট ডিসওরিয়েন্টেড থাকতে পারে, আর রেস্টলেস হবে পেশেন্ট, ডিসওরিয়েন্টেশন যেটা বললি, কোমা যদি একেবারে স্ট্রিম স্টেজে, হেপাটিক কোমা একটা বলে দিলেই হলো। হেপাটিক কোমা এখানে কেন পাবি? বলার আগে একটু ভাববি তো, এখানে হেপাটিক কোমা কোথা থেকে আসে? হাইপারগ্লাইসেমিক কোমা হতে পারে, ও যেটা বলে। তাহলে হাইপারগ্লাইসেমিক কোমা হয়, হাইপোগ্লাইসেমিক কোমা হয়। তো এখানে যে হোয়াট নিউরোপ্যাথি, দেখ নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি অর রেটিনোপ্যাথি, দিজ আর অল লেট কমপ্লিকেশন, ডিলেড কমপ্লিকেশন। তো যদি পেশেন্টের একটা তোর ডিকে নিয়ে প্রেজেন্ট করে,
পেশেন্ট হতে পারে যে পেশেন্ট অনেক দিন থেকে ডায়াবেটিক আছে, লং টার্ম ডায়াবেটিক, তার তুই যেটা বলছিস নিউরোপ্যাথি থাকতেই পারে, কিন্তু অ্যাকিউট প্রেজেন্টেশনগুলো কি হবে সেটা জিজ্ঞেস করছি, বুঝতে পেরেছিস তো? এবার পেশেন্ট যদি খুব রেস্টলেস হয়, ডিসওরিয়েন্টেড হয়, তো এরকম তো তুই পেশেন্টকে এক্সামিনও করতে পারবি না বা ঠিকঠাক হিস্ট্রিও নিতে পারবি না, বুঝতে পেরেছিস তো? দিজ আর অ্যাকিউট প্রেজেন্টেশন, ঠিক আছে? এটা নিউরোলজিক্যাল কমপ্লিকেশন কি যেটা বললি তোরা, স্টুপার, কোমা, ডিসওরিয়েন্টেশন, এগুলো হতে পারে। পেন, অ্যাবডোমেন, নজিয়া, ভমিটিং, দিজ আর জিআই সিমটমস। রেসপিরেটরি সিমটম ট্যাকিপনিয়া থাকবে, শর্টনেস অফ ব্রেথ হবে। বল। এনসেফালোপ্যাথি কোমা হতে পারে, এনসেফালোপ্যাথি টার্মটা এক্স্যাক্টলি আমরা ইউজ করি না, ঠিক আছে? এখানে এনক্যাপ বলা যাবে না। আদার আমরা অন এক্সামিনেশনে আমরা কি পাবো, পেশেন্টের এক্সামিন করে কি পাওয়া যাবে দেখ, ল্যাব ফাইন্ডিংস। তার আগে আমাদের জেনারেল এক্সামিনেশনে কি পাবো, অ্যাবডোমেন উইল বি টেন্ডারনেস থাকবে, ঠিক আছে? তার সাথে পেশেন্টের দেখলি বিপি কি হবে, বিপি ক্যান বি অন লোয়ার সাইড, মানে যেটা সিনারিওটা দেওয়া আছে তোর, পেশেন্ট উইল বি ডিহাইড্রেটেড, এক্সট্রিম ডিহাইড্রেশন হবে পেশেন্টের, ঠিক আছে? ট্যাকিপনিয়া হবে, ট্যাকিকার্ডিয়া হবে, বিপি উইল বি অন লোয়ার সাইড, ঠিক আছে? আর ব্লাডে আমরা কি পাবো, দিস আর অ্যাডা ক্রাইটেরিয়া, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন ক্রাইটেরিয়া ফর DKA, that is glucose will be more than 250, bicarb is less than 28 and ketone body is present in urine or serum, ঠিক আছে? যেটা বললাম। সো এগুলো হচ্ছে তোর এপিডেমিও। বল, তুই পরে এসছিস, এটা শুনিসনি মনে হয়, বললাম ওটা বলেছি। অ্যাবডোমিনাল টেন্ডারনেস দেখ অনেক সময় দেখা গেছে কিছু ইনফ্লামেটরি মার্কার্সের জন্য হয়, ঠিক আছে? অসমোলালিটির জন্য না সেরকম। কেন হয় বল, তুই যেটা জিজ্ঞেস করে নিস, বলা হয়েছে, তুই পরে এসছিস। হ্যাঁ, তো দিস আর সাম এপিডেমিওলজিক্যাল ডেটা দ্যাট DKA accounts for 14% of hospital admission in patient and 16% of all diabetes related mortality. Overall mortality is around 2%, ঠিক আছে? সেম জিনিস। প্যাথোজেনেসিসটা কি বল কেউ একজন, কি হয়? ইনসুলিনের নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশন কি, কি করে না, মেটাবলিক ফাংশন কি? হ্যাঁ, হ্যাঁ এক্স্যাক্টলি ঠিকই বলছিস। কি বলে ওটা, গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে? ইনসুলিনের কাজ কি হচ্ছে, তো গ্লুকোনিওজেনেসিসটাকে প্রিভেন্ট করা, ঠিক আছে? গ্লাইকোলাইসিসটা হবে, গ্লাইকোজেনোলাইসিসটাকে প্রিভেন্ট করবে, আর তার সাথে কি হবে তোর, লাইপোজেনেসিস হবে, লাইপোলাইসিসটাকে প্রিভেন্ট করবে, তাই তো? প্রোটিন সিনথেসিসে সাহায্য করবে, ইট হেল্পস ইন প্রোটিন সিনথেসিস বাট ইট প্রিভেন্টস প্রোটিওলাইসিস, ঠিক আছে? এগুলো হচ্ছে নর্মাল ইনসুলিনের ফাংশন। এবার ডিকেতে কি হয়, কিছু কিছু প্রেসিপিটেটিং ফ্যাক্টরস আছে অফ ডিকে। বল কিছু। সাপোজ কোনো একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, ওষুধ খাচ্ছে, মাঝে মাঝে খাচ্ছে না, হঠাৎ করে কোনো একটা ইনফেকশন হলো, বা তোর ইনসুলিন ডোজ মিস করলো, বা দীর্ঘদিন ধরে 1 সপ্তাহ 2 সপ্তাহ ওষুধটা বন্ধ করে দিল, তখন কি হবে, ইনসুলিনটা বেড়ে যাবে। বা ডিউ টু সাম প্রেসিপিটেটিং ফ্যাক্টরস লাইক এনি কাইন্ড অফ ইনফেকশন, ঠিক আছে? সেটা জিআই ইনফেকশন হতে পারে, কোনো অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে, ঠিক আছে? নিউমোনিয়া হতে পারে, বা কোনো ইনফেকশন লাইক কোনো পেশেন্টের একটা অ্যাকিউট মাইকোর্ডিয়াল ইনফেকশন হলো বা সিভি হলো, এই সমস্ত মানে এইগুলো স্ট্রেস কন্ডিশনে কি হবে, পেশেন্টের ইনসুলিন লেভেলটা কমে যাবে, হাইপারগ্লাইসেমিয়া হবে, ইনসুলিন কমে যাবে। ইনসুলিন কমে গেলে কি হবে, এর যে কাউন্টার রেগুলেটরি হরমোনসগুলো রয়েছে সেগুলো বাড়বে। কি কি কাউন্টার রেগুলেটরি হরমোনস আছে ইনসুলিনের? বল, কর্টিসল, গ্লুকাগন, গ্রোথ হরমোন, কর্টিকোস্টেরয়েড যেটা বললি, ঠিক আছে? এগুলো বাড়বে, ঠিক আছে? এটা বাড়ার জন্য একটা ইমব্যালেন্স হবে বিটুইন দিস ইনসুলিন অ্যান্ড তোর আদার কাউন্টার রেগুলেটরি হরমোনস। দিয়ে কি হয়, অ্যাবসোলিউট, ইট ক্যান বি ইনসুলিন ডেফিসিয়েন্সি, ক্যান বি অ্যাবসোলিউট অর রিলেটিভ, ঠিক আছে? তো এখানে কি হবে, যেটা তোদের ইনসুলিনের যে ফাংশনগুলো হয় সেগুলো এখানে হবে না, যেহেতু ইনসুলিনটা কমে গেছে, তাই তো? প্রোটিন সিনথেসিসে হেল্প করে, সেই প্রোটিন সিনথেসিসটা কমে যাবে, প্রোটিওলাইসিস হবে। এবার প্রোটিওলাইসিস হলে কি হবে, এখানে গ্লুকোনিওজেনিক সাবস্টেন্স, গ্লুকোনিওজেনেসিস মানে কি, আদার দেন গ্লুকোজ, এখানে তোর প্রোটিন বা ফ্যাট থেকে আসবে, তাই তো? তো সেখানে প্রোটিন থেকে তোর গ্লুকোজ ফর্মেশন হবে, দ্যাট লিডস টু হাইপারগ্লাইসেমিয়া। এগেন এখানে কি হবে, গ্লাইকোজেনোলাইসিসটা বেড়ে যাবে, তার জন্য হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে। আর একটা কি হবে, লাইপোলাইসিস বাড়লে ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো কোথায় আসবে, লিভারে আসবে, ঠিক আছে? তো এখানে লিভারে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং
অ্যাসিড মানে কি, এখানে তোর কিটোসিস হবে, কিটো অ্যাসিডোসিস, ট্রাইগ্লিসারাইডটা বাড়বে। তো দিস অল কন্ট্রিবিউটস টু গ্লাইকোসুরিয়া, মানে হাইপারগ্লাইসেমিয়া মানে কি, ব্লাডে গ্লুকোজটা বাড়ছে, ইউরিনেও বাড়বে, সেখানে কি হবে, অসমোলারিটিটা বাড়বে, হাইপার অসমোলারিটি উইল বি দেয়ার উইল বি লস অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট, তার জন্য কি হবে, এখানে একটা ডিহাইড্রেশন হবে, ঠিক আছে। আর যদি হাইপার অসমোলারিটি যেটা বললাম তোর যদি খুব বেশি হয়ে যায়, অ্যারাউন্ড 380 হয়ে যায়, তখন সেটাকে আমরা HHS বলি, আদারওয়াইজ দিস ফিচার্স, অল দিস ফিচার্স আর ডিকে, ঠিক আছে। নর্মাল ইনসুলিনের যে ফাংশনটা, সেটা তোর যেহেতু ইনসুলিন ডেফিসিয়েন্সি হচ্ছে, ইট ক্যান বি রিলেটিভ অর অ্যাবসোলিউট, অন দ্য আদার হ্যান্ড কাউন্টার রেগুলেটরি হরমোনসগুলো বেড়ে যাচ্ছে, তার জন্য একটা ইমব্যালেন্স হচ্ছে। ইমব্যালেন্স হলে কি হবে, তোর গ্লাইকোজেনোলাইসিসটা বাড়বে, গ্লুকোনিওজেনোসিসটা বাড়বে, আর এখানে কি হবে, লাইপোলাইসিস হলে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা লিভারে আসবে, তার জন্য এখানে ফ্রি ফ্যাটি অ্যাসিড জেনারেশন হবে, কিটো অ্যাসিডোসিস হবে, অ্যান্ড এখানে কি হবে, গ্লাইকোজেনোলাইসিস হলেও তোর গ্লুকোজ বাড়বে, আর এখানে নিওগ্লুকোজেনোসিস হলেও গ্লুকোজ বাড়বে, ঠিক আছে। দিস অল কন্ট্রিবিউটস টু হাইপারগ্লাইসেমিয়া অ্যান্ড গ্লাইকোসুরিয়া, ঠিক আছে, বোঝা গেল মেকানিজমটা, ডিকে এর মেকানিজম। সো যেটা বলছিলাম তোদের, প্রেসিপিটেটিং ফ্যাক্টরস কি কি আছে, ক্যান বি দ্যাট ইনঅ্যাডিকুয়েট ইনসুলিন ট্রিটমেন্ট আর নন কমপ্লায়েন্স, যেটা বললাম ওষুধ খাচ্ছে বা ইনসুলিন নিচ্ছে, সেটা হয়তো দু একদিন মিস করেছে, বা কোনো নিউ অনসেট ডায়াবেটিস, হঠাৎ করে দেখা গেলো পেশেন্টের কোনো সিমটমস নেই, সিবিজি দেখছিস 350 400 হয়ে আছে, ইট ক্যান অলসো প্রেজেন্ট উইথ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। অ্যাকিউট ইলনেস লাইক এনি কাইন্ড অফ ইনফেকশন, যেটা বললাম তোদের, সিভিএ, অ্যাকিউট মাইকর্ডিয়াল ইনফেকশন, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অর সাম ড্রাগস ক্যান প্রেসিপিটেট, তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগস হচ্ছে তোর SGLT2 ইনহিবিটর। কি হয় এখানে, এখানেও ডিকে হয়, সেটাকে কি বলে, euglycemic decay. There will be all features of decay, but sugar will be more or less normal. That is called euglycemic decay, পরে বলছি কেন হয়, ঠিক আছে। সো এগুলো হচ্ছে তোর প্রেসিপিটেটিং ফ্যাক্টরস। প্রেসিপিটেটিং ফ্যাক্টরস, ক্লিনিক্যাল ফিচার্স আর প্যাথোফিজিওলজি, এটা নিয়ে কোনো ডাউট আছে কারো, বল। সো দেখ, এটা কোনো লেকচার ক্লাস নয়, ঠিক আছে, যদি কোনো ডাউট হয় জিজ্ঞেস কর, বুঝতে পেরেছিস তো। তো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন যেটা তোরা সবাই বললি, পলিউরিয়া, পলিডিপসিয়া, নজিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেন, সাম জেনারেলাইজড উইকনেস ক্যান বি দেয়ার, ওকে, নিউরোলজিক্যাল সিমটমস, লেথার্জি, ফোকাল সাইন্স, অবটান্ডেশন অ্যান্ড ফ্র্যাঙ্ক কোমা ক্যান বি দেয়ার, ঠিক আছে। কোমা কেন হয়, কোমা নিউরোলজিক্যাল সিমটমসগুলো কেন হয়, ডিউ টু সেরিব্রাল ইডিমা, এখানে অসমোলারিটি চেঞ্জ হচ্ছে, তার জন্য একটা সেরিব্রাল ইডিমা হয়, ঠিক আছে। বিশেষ করে সেরিব্রাল ইডিমা তোর পেডিয়াট্রিক পেশেন্টদের পাওয়া যায়, অ্যাডাল্ট পেশেন্টের খুব কম। তো যেটা বললাম তোদের, এগুলোই সায়েন্স কি পাবো আমরা, কুসমাল রেসপিরেশন যেটা বলছিলিস, ডিপ লেভার রেসপিরেশন, ড্রাই মিউকাস মেমব্রেন, ড্রাই স্কিন ডিউ টু ডিহাইড্রেশন, ঠিক আছে, আর কিটোটিক ব্রেথ অর্ডার, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, ট্যাকিপনিয়া উইল বি দেয়ার, কনফিউশন, কোমা অ্যান্ড অ্যাবডোমিনাল টেন্ডারনেস, দিজ আর সায়েন্স, ঠিক আছে, সায়েন্স অ্যান্ড সিমটমস অফ ডিকে। নাও কামিং টু ল্যাবরেটরি, লিখছিস তোরা, লেখার দরকার নেই, পেয়ে যাবি স্লাইড। ল্যাবে আমরা কি কি টেস্ট করবো বল, তো সিবিজি একটা দেখতেই হবে, সেটা দেখে আমরা দেখলাম সুগারটা খুব বেশি আছে, HbA1c পরে, আগে এটার জন্য কোনো পেশেন্ট ডিকে নিয়ে প্রেজেন্ট করলো, সেটার জন্য কি করে, একটা ABG, হ্যাঁ, ইউরিন আমাদের অ্যাভেলেবেল থাকে, ইউরিন কিটোন বডি বাই ডিপস্টিক মেথড, এটা কিডনি ফাংশন টেস্ট, ইলেকট্রোলাইটস, অবভিয়াসলি ইলেকট্রোলাইট দেখতে হবে, একটা ABG মেটাবলিক প্যানেল, ABG আর VBGও করতে পারিস, ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম, ইলেকট্রোলাইট বললাম, কিডনি ফাংশন টেস্ট অ্যান্ড ইলেকট্রোলাইট, আর এক্সরে, চেস্ট এক্সরে, হ্যাঁ, কেনটা ভুলে গেছিস, কেন বল, তোরা বল, এটা ডিকে পেশেন্টের চেস্ট এক্সরে কেন করবো, মানে এর সঙ্গে রিলেটেড নয়, কিন্তু যেটা বললাম তোর কোনো প্রেসিপিটেটিং ফ্যাক্টরস যদি থাকে সেইগুলো দেখার জন্য, ঠিক আছে, হ্যাঁ, আদারওয়াইজ নট ইন্ডিকেটেড, ঠিক আছে। এটা এগুলো তোর এমার্জেন্সিতে আমাদের করতে হবে, কোনো একটা পেশেন্ট এরকম এলো, ডিহাইড্রেশন হয়ে আছে, প্রচণ্ড রেস্টলেস, সিবিজি দেখছিস 350, তাকে তো আমরা চেস্ট এক্সরে করাতে পাঠাবো না, প্রথমে একটা ABG করাবো, একটা সিবিজি দেখবো, একটা ইউরিয়া ক্রিয়েটিন, ইলেকট্রোলাইট দেখবো ফার্স্ট অফ অল, ঠিক আছে, তারপর কি করবো, এগুলো হচ্ছে তোর ল্যাব ইনভেস্টিগেশন। এইগুলো জেনারেলি করা হয় না, অ্যানায়ন গ্যাপ তুই ABG-তে পেয়ে যাবি, ঠিক আছে, অসমোলারিটি, কালচার, অ্যামাইলেজ এগুলো পরে, ঠিক আছে, মেন হচ্ছে তোর ABG করতে হবে, একটা সিবিজি দেখতে হবে, ইউরিয়া ক্রিয়েটিন, ইলেকট্রোলাইট, ঠিক আছে, এগুলো দেখতে, হ্যাঁ, ওই তো অ্যামাইলেজ লাইপেজ করতে হবে, ঠিক আছে, এগুলো পাঠাবো আমরা যখন এমার্জেন্সিতে পেশেন্ট আসবে, ব্লাড টেনে এগুলো পাঠাবো, কিন্তু যেগুলো তোর এমার্জেন্সি সেগুলো আমাদের আগে দেখতে হবে। সো এটা হচ্ছে তোর মাইল্ড, মডারেট, সিভিয়ার কিভাবে ডিফারেন্সিয়েট করি বিটুইন ডিকে। এখানে হচ্ছে তোর প্লাজমা গ্লুকোজ লেভেল মোর দ্যান 250 হবে অ্যাকর্ডিং টু আর্টেরিয়াল পিএইচ, বাইকার্বনেট অ্যান্ড কিটোন বডি,
সেগুলো আমরা বলতে পারি। দেখ যদি পিএইচ হচ্ছে তোর 7.25 to 3 হয়, দ্যাট ইজ মাইল্ড, 7 to 7.3 হলে মডারেট, মোর দ্যান লেস দ্যান 7 হলে সিভিয়ার বলতে পারি আমরা। বাইকার্বনেট লেভেল যদি 15 to 18 হয়, 10 to 15 আর লেস দ্যান 10, এটা হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার। ঠিক আছে, অ্যানায়ন গ্যাপ ইজ নট সো ইম্পর্টেন্ট, এখানে অতটা ইম্পর্টেন্ট নেই। আর একটা জিনিস যেটা দেখবো এখানে হচ্ছে তোর অল্টার্ড সেন্সোরিয়াম। ঠিক আছে, সিভিয়ার কখন বলবো? পেশেন্ট একেবারে স্টুপার বা কোমাটোস কন্ডিশনে এসছে, দ্যাট ইজ সিভিয়ার। অ্যালার্ট বা ড্রাউজি, এটা মডারেট বলতে পারি আমরা। আর পেশেন্ট যদি অ্যালার্ট থাকে, দ্যাট ইজ মাইল্ড ডিকে। হ্যাঁ, সবই 250 আছে, কারণ হচ্ছে ডিকেতে জেনারেলি এরকম রেঞ্জেই থাকে, 250 to 300। ঠিক আছে, হ্যাঁ, ওই জন্য এটা দেখে আমরা এটা ডিফারেন্সিয়েট করবো না মাইল্ড, মডারেট, সিভিয়ার। এখানে হচ্ছে তোর অ্যাসিডোসিসটা কতটা আছে তার উপর ডিপেন্ড করে আমরা এটাকে হ্যাঁ ক্যারেক্টারাইজ করব। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট জেনে রাখ। বেশ, এবার ম্যানেজমেন্ট, কামিং টু ম্যানেজমেন্ট পার্ট, এই অবধি ঠিক আছে তো? ক্লিনিক্যাল ফিচার্স, ইটিওলজি, আর হচ্ছে তোর প্রেসিপিটেটিং ফ্যাক্টরস, প্যাথোফিজিওলজি। নেক্সট হচ্ছে সবই তো করলাম, এবার পেশেন্টটাকে তো ম্যানেজ করতে হবে। কি করবি পেশেন্টটা? ফার্স্ট অফ অল আইভি কি দিবি? ফার্স্ট অফ অল কারেক্ট ফ্লুইড। প্রথমে হচ্ছে পেশেন্টের ডিহাইড্রেশনটা কারেকশন করতে হবে। ঠিক আছে, কি দিবি? এনএস, অবভিয়াসলি ফার্স্ট অফ অল হচ্ছে এনএস দেব। না, ঠিকই বলছিস, দুজনেই ঠিক, বাট ফার্স্ট অফ অল আমরা এনএস দেবো। ঠিক আছে, এনএস দিয়ে পেশেন্টের রিসার্চিটেট করবো। যেমন এখানে বিপিটা খুব কম ছিল, বিপিটা যদি ঠিকঠাক যখন আসবে তখন আমরা একটা ভলিউম স্টেটাস দেখবো, পেশেন্ট ডিহাইড্রেশন কন্ডিশন কীরকম আছে বলছি পুরো ডিটেলসে। দেন উই ক্যান শিফট টু হাফ এনএস, তুই যেটা বলছিস। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছিস। বাস, না বেসিক মেকানিজম আমরা কি দেখ, প্রথমে আমরা ফ্লুইড রিসাসিটেশন করব। ঠিক আছে, তারপর হচ্ছে কি দেবো? পটাশিয়াম দেখব, সিরাম পটাশিয়াম লেভেল। ইফ ইট ইজ লেস দ্যান 3.3 তাহলে প্রথমে পটাশিয়াম কারেকশন করতে হবে, দেন উই হ্যাভ টু গিভ ইনসুলিন। হ্যাঁ হ্যাঁ, নর্মাল স্যালাইনে দিতে, কেশিয়াল ইনজেকশন। বল। হ্যাঁ, কি প্রবলেম হয় বল? হাই কি হয়? NaCl, নর্মাল স্যালাইনে কি থাকে? সোডিয়াম ক্লোরাইড, ক্লোরাইড থাকে। তো ক্লোরাইড থাকলে কি হবে? হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। অলরেডি পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস আছে, তো না শুরুতে হাফ এই জন্যই দিই না। দেখ প্রথমে মানে আইডিয়ালি হচ্ছে তো সোডিয়ামটা কতটা আছে দেখে তারপর আমরা এটা কারেকশন করি। বিকজ অফ হচ্ছে তো সোডিয়াম যদি খুব কম থাকে, হাইপোনাট্রিমিয়া থাকে, ইউ কান্ট গিভ হাফ এনএস, লাইক 0.45% এনএস। ঠিক আছে, correction of fluid loss, correction of hyperglycemia with insulin and electrolytes, correction of acid base balance. ঠিক আছে, এটা দেখতে পাচ্ছিস তোরা? এটা দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেন ওয়ান বাই ওয়ান। ঠিক আছে, দেখ কারেকশন অফ ফ্লুইড লস। ঠিক আছে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু কারেক্ট দ্য ফ্লুইড। আইসোটোনিক স্যালাইন, এটা বললি তোরা নর্মাল স্যালাইন দিয়ে কারেকশন করবো। তুই কি বলছিলিস কত কত করে দেবো? 1 to administer 1 to 3 liter of fluid in the first hour, 1 liter in the next hour, 1 liter during following 2 hours, then 4 hourly আমরা দিয়ে রাখবো। ঠিক আছে, বেশ। তারপর হচ্ছে when the patient becomes euvolemic, like BP is okay, dehydration has corrected, then we can shift to half NS after seeing the sodium report. ঠিক আছে, বুঝতে পারলি তো? ওই জন্য we can't give more NS, নর্মাল স্যালাইন বেশি দেবো না, কারণ NS এ হচ্ছে ক্লোরাইড থাকে, অলরেডি পেশেন্ট ইজ অ্যাসিডোটিক, তো বেশি আমরা NS দেবো না, বাট ফর রিসাসিটেশন পারপাস উই হ্যাভ টু গিভ নর্মাল স্যালাইন। ঠিক আছে, এইটা হচ্ছে মোটামুটি ফান্ডা। আর তোরা যদি হচ্ছে এই দেখতে চাস, কেজি ওয়াইজ যদি দেখতে চাস, তাহলে এখানে অনেক সময় আমরা বলি 1 লিটার পার আওয়ার, মোটামুটি একই 250 to 500 ml পার আওয়ার, এইভাবে ml পার আওয়ার হিসেবে করতে পারিস, বা এটাও মনে রাখলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইনসুলিন দেবো, তার আগে কি দেখবো? উই হ্যাভ টু চেক পটাশিয়াম, যেটা বললাম। কেন পটাশিয়াম দেখা হয় প্রথমে বল? পটাশিয়াম লেভেলটা কেন দেখি আমরা? ডিকেতে কি হয় জেনারেলি, যদি হাইপারক্যালিমিয়া, তুই যখন পেশেন্টকে ইনসুলিন দিবি, পটাশিয়াম উইল শিফট ফ্রম এক্সট্রা সেলুলার স্পেস টু, বুঝতে পেরেছিস সব? বল পটাশিয়াম কেন দেবো? সরি, মানে ইনসুলিন ফ্লুইড দেওয়ার আগে, ইনসুলিন দেওয়ার আগে আমরা পটাশিয়াম কেন চেক করব? সো যখন আমরা ইনসুলিন দিচ্ছি, ইনসুলিন উইল শিফট পটাশিয়াম ফ্রম এক্সট্রা সেলুলার টু ইন্ট্রা সেলুলার স্পেস। তাহলে কি হবে? আমরা এক্সট্রা সেলুলার মানে কি, ব্লাডে আমরা পটাশিয়ামটা কম পাবো। তাহলে বেসিক্যালি আমরা ক্যালকুলেট যদি করি, তখন দেখা যাবে হাইপোক্যালেমিয়া আছে। ঠিক আছে, কি হয় ক্যালকুলেশনটা কীরকম? দেখ, ফর ইচ
পটাশিয়াম মনে রাখবি যদি পিএইচ ড্রপ করে মানে অ্যাসিডোসিস হলে পটাশিয়াম উইল রাইজ, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। যদি পিএইচ ড্রপ করে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। কত, এখানে দেখা গেছে যে তোর 0.1 পিএইচ ড্রপ করলে 0.6 লেভেলে পটাশিয়ামটা বাড়বে, এটা বুঝতে পারলি তো। সাপোজ কোনো পেশেন্টের আমরা এবিজি করে দেখলাম যে তোর পিএইচ আছে 4, ঠিক আছে, পিএইচ ইজ 7, পিএইচ 4 হলে পেশেন্ট বাঁচবে? তাহলে কিছু বলছিস না, চুপচাপ আছিস। পটাশিয়াম 4, তাহলে এখানে আমাকে বল কারেক্টেড পটাশিয়াম কত হবে। কারেক্টেড পটাশিয়াম এই আগে যেটা তোর ফর্মুলাটা লিখলাম, কেন এখানে নর্মাল পিএইচ কত 7.4, তাই তো, বুঝতে পেরেছিস কত কমেছে? এক্স্যাক্টলি 1.6 হবে। কেন হলো বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? বুঝতে পারছিস? দেখ শোন, এখানে নর্মাল পিএইচ 7.4, তো এখানে আমাদের পেশেন্টের পিএইচ হচ্ছে 7, তাহলে কত কমেছে? 0.4 কমেছে। 0.4 কমার জন্য পটাশিয়াম এখানে 0.4 × 6 মানে 2.4 বেড়ে আছে। তাহলে মানে অরিজিনালি কি হবে, এটা কম থাকার কথা। পটাশিয়াম এখানে আমাদের 4 আছে, তাহলে 4 - 2.4 কত হচ্ছে? 1.6। প্লাস কেন? এটা যেটা বললাম তোর ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কি এখানে পিএইচ হচ্ছে 7, ঠিক আছে, মানে পিএইচ কমেছে তার জন্য আমার পেশেন্টের পটাশিয়ামটা বেড়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি পটাশিয়াম এত নয়, সে তার জন্যই তো আমরা কারেকশনটা করছি, বুঝতে পেরেছিস? মানে পিএইচ 0.1 কমার জন্য পটাশিয়ামটা 0.6 বাড়ছে, তাহলে এখানে 7.4 থেকে তোর 7 হয়েছে, মানে কত 2.6 বেড়ে আছে, পটাশিয়ামটা 2.6 বেড়ে আছে। যদি কারেক্টেড আমরা বের করতে চাই তাহলে যেটা আছে 4 - 2.6 দ্যাট ইজ 1.6। না, এটা আমরা পিএইচ 7, পেশেন্টের পিএইচ 7 আছে আর পটাশিয়াম হচ্ছে 4 পাচ্ছি। অরিজিনালি আমাদের পিএইচ যদি নর্মাল পিএইচ এর সঙ্গে কারেকশন করতে চাই, এই জন্যই পটাশিয়ামটা আমরা কারেক্টেড পটাশিয়ামটা বের করছি। সাপোজ এরকম পেশেন্ট তুই দেখছিস পটাশিয়াম 4 আছে, তাহলে কি দেখবি পটাশিয়াম নর্মাল ভ্যালু কত পটাশিয়ামের? 3.5 to 5 অলমোস্ট, তাহলে এখানে 4 আছে, তাহলে আমরা জেনারেলি কি করব, পটাশিয়াম কারেকশন কিছু করব না, তাই তো। তো অরিজিনালি এটা হচ্ছে তোর কারেক্টেড পটাশিয়াম যদি বের করি তাহলে 1.6 দ্যাট ইজ হাইপোক্যালেমিক পেশেন্ট, ঠিক আছে। ওই জন্য ওই পেশেন্টের পটাশিয়াম যদি কোনো ডিকে পেশেন্টের পটাশিয়াম যদি লেস দ্যান 3.3 হয় তাহলে এটা অ্যাগ্রেসিভলি আমাদের পটাশিয়াম কারেকশন করতে হবে আর কি, উইথ ইনফিউশন পাম্প। আর যদি পটাশিয়াম নর্মাল হয় দ্যাট ইজ মোর দ্যান 3.3 to 5 হয় তাহলেও কিন্তু আমাদের পটাশিয়াম কারেকশন দিতে হবে বিকজ অফ দিস, বুঝতে পেরেছিস তো। এটা হচ্ছে কারেক্টেড পটাশিয়াম বের করার ফর্মুলা, এটা কিন্তু জানতে হবে তোদের, ঠিক আছে। আর একটা জিনিস তোদের কারেক্টেড সোডিয়াম কিভাবে বের করি বল। সাপোজ কোনো পেশেন্টের কি হয়, হাইপার অসমোলারিটির জন্য কি হয়, ফলসলি আমাদের এলিভেটেড মানে হাইপোন্যাট্রিমিয়া দেখা যায়। হাইপোন্যাট্রিমিয়া পড়েছিস? 3টে টাইপ হয়, একটা সিউডো হাইপোন্যাট্রিমিয়া, ট্রু হাইপোন্যাট্রিমিয়া। অসমোলারিটি যত বাড়বে সোডিয়ামটাও কম থাকবে, ঠিক আছে। তো সেইটার জন্য একটা কারেক্টেড তোদের সোডিয়াম বের করতে হবে। সেটা কিভাবে করে? ফর্মুলা হচ্ছে বল। হ্যাঁ, অত কঠিন ফর্মুলা মনে রাখার দরকার নেই, বল। হ্যাঁ, 1.6 বা 2 আমরা জেনারেলি বলি হচ্ছে তোর ফর ইচ 100 মিলিগ্রাম অফ ডিএল ব্লাড সুগারের জন্য এটা হচ্ছে তোর 2 হচ্ছে তোর কমে যায় সোডিয়াম, ঠিক আছে। অ্যাবভ হচ্ছে 100, মানে সাপোজ একটা এক্সাম্পল দিলে তোরা বুঝতে পারবি। সাপোজ কোনো পেশেন্টের সুগার হচ্ছে 400, ঠিক আছে, সিবিজি হচ্ছে তোর 400, সোডিয়াম হচ্ছে তোর 128,
এবার কারেক্টেড সোডিয়ামটা কত হবে বল? ফর্মুলা হচ্ছে অ্যাবভ 100 মানে 100 বেশি হওয়ার পরে তোর যত 100 মিলিগ্রাম পার ডিএল যেটা বাড়বে তার জন্য 2 মিলি ইকুইভ্যালেন্ট করে সোডিয়াম কমবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সিবিজি কত 400, মানে এখানে কত বেড়েছে 300 বেড়েছে, মানে 100-র উপরে। তাহলে 100 এর জন্য আমরা কত 2 কমে, তাহলে 6, মানে এখানে কত হবে 122 কেন হবে? হ্যাঁ সব তাই তো, বুঝতে পেরেছিস তো? এটা সেম অ্যাজ হচ্ছে পটাশিয়ামের কারেকশন ফর্মুলা, কিন্তু এটা ফর্মুলাটা হচ্ছে অ্যাবভ 100 পার 100 মিলিগ্রাম অফ ডিএল হচ্ছে পটাশিয়ামটা সোডিয়ামটা 2 মিলি ইকুইভ্যালেন্ট করে কমে যায়। তার জন্য এটা আমাদের কারেক্টেড ফর্মুলা একটা বের করতে হবে। ঠিক আছে, কি হলো, কি কনফিউশন বল বল? এটা হচ্ছে অ্যাবভ 100 মানে 100-র উপর থেকে ধরে আমাদের যতটা সুগার বাড়বে পার 100 মিলি ইকুইভ্যালেন্ট মানে মিলিগ্রাম পার ডিএল এর জন্য সোডিয়ামটা হচ্ছে 2 নর্মালি কমে যায়। ঠিক আছে, এবার এখানে যদি সাপোজ উদাহরণস্বরূপ দেখিস যে তুই 400 আছে সিবিজি আর সোডিয়ামটা হচ্ছে 128, তাহলে কত হয়েছে, এটা 300 বেড়েছে। তাহলে 100 এর জন্য যদি 2 করে কমে তাহলে 300 এর জন্য কত 6, তাহলে 120 ছিল, সেটা নর্মালি কারেক্টেড কত হবে 126 প্লাস 6, 128 প্লাস 6 134, তাই তো? ঠিক আছে, ইনসুলিন দেখলাম যে আমাদের পটাশিয়ামটা মোর দ্যান 3.3 আছে, তাহলে আমরা ইনসুলিন দেব। আর যদি দেখি পটাশিয়াম 3.3 কম আছে তাহলে কেসিএল দিয়ে তারপর ইনসুলিন দেব। ঠিক আছে, বা অ্যালং উইথ কেসিএল উই ক্যান কারেক্ট ইনসুলিন, একসাথে কারেকশন করব। ঠিক আছে, তো যদি 3.3 কম হয় তাহলে যেটা বললাম তোদের আইভি কারেকশন করতে হবে। আইভি পটাশিয়াম ক্লোরাইড স্টার্টেড উইথ স্যালাইন, মানে প্রত্যেকটা ফ্লুইডে আমরা এটা করে কেসিএল দেব 20 to 40 মিলি ইকুইভ্যালেন্ট করে আছে। ঠিক আছে, আর যদি পটাশিয়াম যদি 5.3 বেশি হয় দেন পটাশিয়াম রিপ্লেসমেন্ট শুড বি ডিলেড, মানে এখন নাও দরকার হতে পারে। আর এখানে যদি 3.3 to 5.3 মধ্যে লাগে তাহলেও দেবো, বাট লেস অ্যাগ্রেসিভ কারেকশন করব। অ্যান্ড পটাশিয়াম হচ্ছে তোর টার্গেট হচ্ছে 4 to 5 এর মধ্যে রাখার চেষ্টা করবো। বুঝতে পেরেছিস? পটাশিয়াম যখন নর্মালও হচ্ছে, এখানে দেখ 3.3 to 5.3 মানে মোরালেস নর্মাল, তাই তো? তবুও আমরা এখানে পটাশিয়াম কারেকশন করছি কেন? যদি আমরা কারেক্টেড পটাশিয়াম বের করি এখানে দেখা যাবে যে কমই আছে। বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে তোর বাইকার্বনেট রিপ্লেস যেটা করি, অ্যাসিডোসিস হয় তো এখানে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হয়, তাহলে এখানে কি আমরা বাইকার্ব দেব? কখন দেব? যদি না পিএইচ হচ্ছে তো লেস দ্যান 6.9 হয়, হোয়াট এভার মে বি দ্য বাইকার্ব লেভেল। ঠিক আছে, পিএইচ 6.9 এর কম না হলে আমরা বাইকার্ব রিপ্লেসমেন্ট করি না জেনারেলি। ঠিক আছে, ঠিক আছে, বেশ, দিস আর দ্য কমপ্লিকেশনস, এগুলো অত জানার দরকার নেই। বেশ, ইনসুলিনের ডোজ কত, কিভাবে দেবো আমরা, আইভি ইনসুলিন কারেকশন কিভাবে করব বল? বোলাস, প্রথমে বোলাস দিতে হবে, তাই তো? কত বোলাস দেবো? 0.1 to 0.2 ইউনিট পার কেজি আইভি বোলাস, তাই তো? তারপর বল 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? সাপোজ পেশেন্টের ওয়েট হচ্ছে তোর 50 কেজি, ওকে, বোলাস কত দিবি? সরি, ওয়েটটা যদি তোর 50 কেজি হয় তাহলে বোলাস কত দেব? 5 ইউনিট, হ্যাঁ, 0.1 to 0.2 কেজি, সরি 0.2 ইউনিট পার কেজি। ঠিক আছে, তাহলে এখানে 5 to 10, তাই তো? যদি হয় ইউনিট আইভি বোলাস, এটা হচ্ছে বোলাস দিলাম। তারপর হচ্ছে 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার, তার মানে এখানে হচ্ছে তোর 5 ইউনিট পার কেজি পার আওয়ার। হ্যাঁ,
0.1 ইউনিট পার কেজি পার আওয়ার। এটা কত 50 কেজি, হ্যাঁ 5 ইউনিট পার আওয়ার, 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? এটা কি আমরা বলা দেবো ইনফিউশন পাম্পে দেবো। কিভাবে দেওয়া হয় জেনারেলি, 50 ml NS এর সঙ্গে 50 ইউনিট আমরা দিই। ঠিক আছে, 50 ml NS এর সঙ্গে তুই যদি 50 ইউনিট ইনসুলিন দিস, তার মানে কি 1 ইউনিট পার ml হলো। ঠিক আছে, 1 ইউনিটে 1 ml। তো এটা আমরা হচ্ছে তোর 5 ইউনিট পার আওয়ার, তার মানে 5 ml পার আওয়ার করে ইনফিউশন পাম্পে দিই। এই ml এর হিসেব তোদের না জানলেও হবে, এটা যখন আমরা ওয়ার্ডে আর কি আইসিইউতে কাজ করবি তখন এটা তোদের অ্যাডভাইসে লিখতে হবে, আদারওয়াইজ এটা লিখলেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে বোলাস আর ইনফিউশনের ফর্মুলা। অ্যাডভাইসে লিখতে মুখস্থ করার কিছু নেই, এখানে আমরা যেটা প্রিপারেশন যেটা করি, ইনফিউশন পাম্প দেখেছিস তো আইসিইউতে যে পাম্পগুলোতে চালানো হয়, হ্যাঁ কত 50 ml এর পাম্প থাকে, 50 100 যেরকম থাকে। 50 ml এর পাম্পগুলোতে কি করবে, তখন তুই 50 ml NS নিয়ে 50 ইউনিট ইনসুলিন ওর সাথে দিবি। ঠিক আছে, আর সেটাকে হচ্ছে 5 ml পার আওয়ার, মানে এখানে যেহেতু 5 ইউনিট পার আওয়ার, 50 ml এ আমরা 50 ইউনিট দিলে কি হচ্ছে, 1 ইউনিটে 1 ml থাক, মানে 1 ml এ 1 ইউনিট থাকছে, তাই তো? তার মানে 5 ইউনিট পার আওয়ার মানে কি 5 ml পার আওয়ার। ঠিক আছে, এবার আমাদের টার্গেট হচ্ছে টু রেডিউস গ্লুকোজ বাই 50 to 70 ইন অ্যারাউন্ড 3 to 4 আওয়ার। 3-4 ঘন্টার মধ্যে 50 to 70 মিলিগ্রাম পার ডিএল যাতে কমে, সেই মতো যদি হয় তাহলে আমরা এটাই রাখবো এবং আস্তে আস্তে ট্যাপার করবো ডোজটা। ঠিক আছে, কমাবো। এটা যেমন 5 ml পার আওয়ার ছিল, যখন আমরা সুগারটা কন্ট্রোল হয়ে যাচ্ছে আস্তে আস্তে কমছে, তখন এটা কমিয়ে 1 ml পার আওয়ার রাখবো। আর যখন সুগারটা হচ্ছে লেস দ্যান 200 চলে আসছে, তখন আমরা এনএসটাকে চেঞ্জ করে ডিএনএস করি বা হাফ এনএস করতে পারি। ঠিক আছে, যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয়। বুঝতে পেরেছিস এটা? ঠিক আছে, তো সাপোজ এটা কমিয়ে তুই 1 ml পার আওয়ার অবধি এলো। এবার পেশেন্ট ক্লিনিক্যালি ইমপ্রুভ করে গেছে, ডিহাইড্রেশন কারেকশন হয়ে গেছে, ঠিক আছে, বিপি ঠিক আছে। এবার তো পেশেন্টকে আমরা লাইফ লং ইনফিউশন দেবো না, পেশেন্টটাকে ওরালি শিফট করবো, সাবকাট ইনসুলিন দেবো। সাবকাট ইনসুলিন কি আছে এবার আমাকে বল। এবার র্যাপিড অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, একজন করে বল। র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন কি আছে? লিসপ্রো আর অ্যাসপার্ট, গ্লুলিসিন একটাও আছে। ঠিক আছে, আর রেগুলার হিউম্যান অ্যাক্ট্রাপিড যেটা হয় আমরা রেগুলার হিউম্যান ইনসুলিন। আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কি আছে? এনপিএইচ, লেন্টি এনপিএইচ। আর লং অ্যাক্টিং গ্লার্জিন, ডেগ্লুডেক আর ডেটেমির। ঠিক আছে, আর একটা হয় মিক্সটার্ড। মিক্সটারটা কি হয়, কার সঙ্গে কার এনপিএইচ প্লাস রেগুলার, কোনটা কত পার্সেন্ট থাকে? 50-50 হয় একটা হচ্ছে 30-70 হয়। ঠিক আছে, মানে রেগুলার 30% আর এনপিএইচ হচ্ছে 70%, যেটাকে আমরা 30-70 মিক্সটার্ড বলি। আর এটা হচ্ছে 50-50 হয় রেগুলারের সঙ্গে এনপিএইচ। ঠিক আছে, এগুলো মোটামুটি হচ্ছে ইনসুলিন। এবার তুই যখন ইনফিউশন দেওয়ার পর পেশেন্ট মোটামুটি ক্লিনিক্যালি ভালো হয়ে গেল, একটু বেটার লাগছে, তখন আমরা কি করব, সাবকাটে শিফট করব, তাই তো? সাবকাটে এবার কত ডোজ দিবি ইনসুলিন? জেনারেলি হচ্ছে তোর আমাদের লাস্ট যেটা স্টেবল ইনফিউশন চলছিল, মানে 1 ইউনিট পার আওয়ার চলছিল। ঠিক আছে, সেই হিসাবে আমরা দিতে পারি। ঠিক আছে, 1 ইউনিট পার আওয়ার মানে কি, টোটাল হচ্ছে 24 ঘন্টায় কত লাগবে? 24 ইউনিট, তাই তো? তাহলে 24 ইউনিট আমরা যদি সেটাকে আমরা ভাগ করে দেবো, একটা হচ্ছে লং অ্যাক্টিং দিতে হবে আর একটা শর্ট অ্যাক্টিং দিতে হবে। লং অ্যাক্টিং সাপোজ তুই গ্লার্জিন দিলি, সেটা হচ্ছে 50% হচ্ছে লং অ্যাক্টিং, বাকি হচ্ছে শর্ট অ্যাক্টিং। বুঝতে পেরেছিস? 24-এর মধ্যে 12 হচ্ছে তোর লং অ্যাক্টিং গ্লার্জিন দিলাম, আর 12 হচ্ছে যদি রেগুলার আমরা দিই, রেগুলার ইনসুলিন কতবার দিতে হয়? এটা 3 বার। ঠিক আছে, বিফোর ব্রেকফাস্ট, বিফোর লাঞ্চ, বিফোর ডিনার। তো সেটাকে আমরা 3 ভাগে ভাগ করে দেবো। ঠিক আছে, 12 মানে 4 করে 3 বার, আর এদিকে 12। বোঝা গেল? মানে তুই যখন আইভি ইনসুলিন দিচ্ছিস, সেটা সাবকাটে শিফট করছিস, ডোজটা কিভাবে ক্যালকুলেট করবো? একটা হচ্ছে আমরা দেখবো যে লাস্ট 4 to 6 আওয়ারে কত করে ইনফিউশন চলছে, 1 ইউনিট পার আওয়ার, মানে 24 ঘন্টায় 24 ইউনিট। ঠিক আছে, তো 24 ইউনিটটাকে দুটো ভাগে ভাগ করে দিতে হবে। 50% হচ্ছে লং অ্যাক্টিং মানে গ্লার্জিন, বাকি 50% হচ্ছে শর্ট অ্যাক্টিং। এবার 24-এর 50% কত? 12 হচ্ছে গ্লার্জিন দিলাম আমরা রাত্রে বেড টাইম। ঠিক আছে, আর বাকি হচ্ছে 12 হচ্ছে শর্ট অ্যাক্টিং, সেটাকে 3 ভাগে ভাগ করে দিতে হবে, 4-4-4 করে।
বিফোর ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। ঠিক আছে, আর একটা ফর্মুলা হয় যেটা বলে তোর 0.5 ইউনিট পার কেজি হিসাবে দিতে পারিস। মানে সাপোজ পেশেন্টের ওয়েট যদি 50 হয় তাহলে টোটাল হচ্ছে 25, মানে মোটামুটি একই, বুঝতে পেরেছিস তো? 0.5 ইউনিট পার কেজি হলে এখানেও 25 হচ্ছে, 25টাকে তুই 50% লং আর 50% শর্ট ভাগ করে দে। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুই যখন আইভি ইনসুলিন থেকে সাবকাট ইনসুলিনে শিফট করছিস তখন কিন্তু মাঝে 1 থেকে 2 ঘন্টার একটা ওভারল্যাপ থাকতে হবে। ঠিক আছে, মানে সাপোজ আমরা বিফোর লাঞ্চ থেকে আইভি থেকে সাবকাটে শিফট করব, তখন কি করব, বিফোর লাঞ্চ ইনসুলিন চলছে, ইনফিউশন চলছে, ঠিক আছে, বিফোর লাঞ্চে যে রেগুলার ইনসুলিনটা পাবে সেইটা দিয়ে দেবো, সেটা দেওয়ার 1 থেকে 2 ঘন্টা পর আমরা ইনফিউশনটা অফ করব। মানে মাঝখানে যাতে একটা ওভারল্যাপিং পিরিয়ড থাকে বিটুইন আইভি অ্যান্ড সাবকাট। এটা কেন করা হয়? যাতে তোর একটা হাইপারগ্লাইসেমিয়া ওভারশুট না করে। ঠিক আছে, এইটুকু মনে রাখবি যে আইভি থেকে আমরা যখন সাবকাটে শিফট করছি মাঝখানে একটা 1 to 2 আওয়ার্সের একটা ওভারল্যাপিং পিরিয়ড রাখতে হবে। ঠিক আছে, এইগুলো দুটোই মেথড, তুই যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারিস, যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারিস। ঠিক আছে, বেশ, আর কিছু বল, কনফিউশন আছে? ইনসুলিনের ডোজ, ডিহাইড্রেশনের জন্য ফ্লুইড, আর হচ্ছে পটাশিয়াম রিপ্লেসমেন্ট। বাইকার্ব কখন করব? যদি পিএইচ লেস দেন 6.9 হয় তাহলে আমরা বাইকার্ব রিপ্লেস করব। ঠিক আছে, এর বাইরে হচ্ছে তোর যেগুলো প্রেসিপিটেটিং ফ্যাক্টরস আছে সেইগুলোকে আমরা ট্রিট করব। ঠিক আছে, মোটামুটি ম্যানেজ। কি বলছিস বল, সব বুঝে গেছিস? বল তাহলে প্রথম থেকে বল। না না, বুঝতে পেরেছিস তো? পেছনে সবাই বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, তাহলে ডেফিনেশন কি? By definition, it is acute severe metabolic complication of uncontrolled, mainly হচ্ছে টাইপ 1, can be in টাইপ 2 ডায়াবেটিস, তাই তো? বেশ, কি কি ফিচার্স হয়? ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, মানে ডায়াবেটিস থাকবে, হাইপারগ্লাইসেমিয়া থাকবে। কত থাকবে? মোর দ্যান 250। কিটো মানে কিটোন বডি উইল বি প্রেজেন্ট ইন ইউরিন অ্যান্ড ইন ব্লাড। ব্লাডেরটা হচ্ছে মোর রিলায়েবল, কারণ অনেক সময় আমরা ইউরিন ডিপস্টিকে যে টেস্টটা করি সেখানে অ্যাসিটো অ্যাসিটেটটা ডিটেক্ট করে বাই নাইট্রোপ্রোসাইড রিয়াকশন, কিন্তু বিটা হাইড্রক্সি বিউটারেটটা ডিটেক্ট করতে পারে না। ওই জন্য কিটোনেমিয়া মানে ব্লাডে যদি আমরা এটা মেজার করি দ্যাট ইজ মোর রিলায়েবল। ঠিক আছে, আর অ্যাসিডোসিস মানে পিএইচ লেস দেন 7.3 থাকবে, বাইকার্ব উইল বি লেস দেন 18। ঠিক আছে, আর কি ক্লিনিক্যাল ফিচার্স হবে? পেশেন্ট প্রেজেন্ট উইথ সিভিয়ার ডিহাইড্রেশন, নজিয়া, ভমিটিং, পেন অ্যাবডোমেন, লেবার রেসপিরেশন যেটাকে আমরা কুসমাল রেসপিরেশন বলি, নিউরোলজিক্যাল সিমটমস থাকতে পারে, পেশেন্ট ড্রাউজি, স্টুপার, কোমা এগুলো থাকতে পারে। অন ল্যাব কি করব আমরা? একটা এবিজি করব, সিবিজি দেখব, ব্লাড ইউরিয়া ক্রিয়েটিনিন ইলেকট্রোলাইটস দেখব। ঠিক আছে, কারেক্টেড পটাশিয়াম আর কারেক্টেড সোডিয়াম, বুঝতে পেরেছিস তো এটা কিভাবে কারেকশনটা হচ্ছে? ওই জন্যই আমরা যখন পটাশিয়াম নর্মাল থাকছে তখনও কিন্তু আমরা পটাশিয়াম রিপ্লেসমেন্ট করছি অ্যালং উইথ ফ্লুইড। তো ফার্স্ট অফ অল আমরা কি করব? ফ্লুইড রিপ্লেসমেন্ট। ঠিক আছে, দেন উই হ্যাভ টু চেক পটাশিয়াম, ইফ ইট ইজ লেস দেন 3.3 পটাশিয়াম প্রথমে সাপ্লিমেন্ট করে তারপর ইনসুলিন দেবো। আদারওয়াইজ পটাশিয়াম যদি মোর দেন 5.3 থাকে পটাশিয়াম রিপ্লেসমেন্টের কোনো দরকার নেই, নর্মাল থাকলেও আমরা পটাশিয়াম রিপ্লেস করব, বাট নট সো অ্যাগ্রেসিভলি। ঠিক আছে, ইনসুলিন হচ্ছে আইভি ইনসুলিন দিতে হবে 0.1 to 0.2 ইউনিট পার কেজি বোলাস, ফলোড বাই ইনফিউশন হচ্ছে 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে আস্তে আস্তে তো ট্যাপার আপ করিস, ট্যাপার আপ করে যখন আমরা দেখবো মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে এসছে, পেশেন্ট ক্লিনিক্যালি ইমপ্রুভ হয়েছে, মুখে খেতে পারছে, ঠিক আছে, বিপি ইজ নর্মাল, দেন উই হ্যাভ টু শিফট আইভি টু সাবকাট ইনসুলিন, বাট উই হ্যাভ টু কিপ 1 to 2 আওয়ার ওভারল্যাপ, একটা ওভারল্যাপ রাখতে হবে। ঠিক আছে, মানে আমরা আইভি ইনসুলিন চলছে তার কিছুটা আগে 1 থেকে 2 ঘন্টা আগে আমরা সাবকাট ইনসুলিনটা শুরু করব। ঠিক আছে, এগুলোই। আর তোর যেগুলো প্রেসিপিটেটিং ফ্যাক্টরস আছে, লাইক ইফ পেশেন্ট ইজ হ্যাভিং মায়োকার্ডিয়াল ইনফাকশন অর সিভিএ অর এনি কাইন্ড অফ ইনফেকশন, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, সেগুলো যদি থাকে সেগুলো আমাদের ট্রিট করতে হবে, রাইট? ট্রিটমেন্ট অফ প্রেসিপিটেটিং ফ্যাক্টরস। ঠিক আছে, মাঝখানে একটা প্যাথোফিজিওলজিটা বাদ গেল। প্যাথোফিজিওলজি কিছুই নয়, ইনসুলিন কমছে, কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো বাড়ছে, ইনসুলিনের যে নর্মাল ফাংশন সেগুলো হচ্ছে না, লাইপোলাইসিস হচ্ছে, প্রোটিওলাইসিস হচ্ছে, গ্লুকোনিওজেনোসিস হচ্ছে, গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে, মাসল আর ফ্যাট থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো লিভারে এসে জমা হচ্ছে, সেখান থেকে কিটোন বডি প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে, এই তো মোটামুটি গ্রস একটা বলতে পারবি তো? ঠিক আছে, চল। আর এবিজিগুলো, আগের দিনের এবিজিগুলো সলভ করেছিস তোরা? হ্যাঁ, পড়বি না? আর ভালো লাগছে না?
পরের দিন তাহলে এবিজি গুলো পড়ে আসিস, আমি যেগুলো দিয়েছি সবাই পিপিটি গুলো পেয়েছিস তো, আয়ুষের কাছ থেকে নিয়ে নিস। রিভিশন ঠিক আছে, পড়ে আসিস, বুঝতে না পারলে বলে দে। পড়ে এবিজি ক্লাস করেছিস? করেছিস? ছিলিস? বেশ ঠিক আছে, পড়ে আসিস, নেক্সট উইকে পড়ে আসিস এবিজি। যদি কারো কনফিউশন থাকে বলিস, ঠিক আছে? আর চেস্ট এক্সরে রিভিশন পড়াতে হবে, তাই তো? চেস্ট নিয়ে নেন, চেস্ট এক্সরেটা পড়িয়ে দেবো। আর নেক্সট উইকে চেস্ট এক্সরে পড়িয়ে দেবো। বিকেলবেলা দেখছি যদি হয় শনিবার স্যাটারডে, ঠিক আছে? তো ছুটি আছে নাকি নেক্সট উইকে? কিসের ছুটি আছে? কিছুই শুনতে পাচ্ছি না, কিসের ছুটি আছে? নববর্ষ, ও অফিসিয়াল ছুটি নেই তো, তাহলে ক্লাস হবে। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, বেশ বেশ, ঠিক আছে। কতজন আসছে দেখি, তার উপর ডিপেন্ড করে পড়াবো। ও বাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে, দেখি আয়ুষকে জিজ্ঞেস করে নেবো যতজন থাকবে সে। নাহলে পরের দিন যদি খুব অ্যাটেন্ডেন্স খুব কম হয় তাহলে রিভিশন করিয়ে দেবো কিছু, ঠিক আছে? তার নেক্সট উইকে তাহলে এক্সট্রাটা পড়াবো, ঠিক আছে? রিপিট কিন্তু হবে না, এগুলো রিভিশন ক্লাস, ঠিক আছে? কারণ অলরেডি তোদের সৌম্যদীপ স্যার এক্সট্রা পড়িয়েছেন। যাই হোক, একবারে বুঝতে পারবি না, আবার রিপিট করিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ।